আমি বলছি স্বপনদা, এই পরাজয়ের পরেও ঔদ্ধত্য কি এতটুকুও কমেনি? শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করছেন এবং কি ভাষায় আক্রমণ করছেন, সম্মান তো অনেক দূর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। আজকে যা কিছু ঘটছে সবই তো এই ছেলেটার জন্য। কেউ ওকে ডেপো ছেলে বলে, আমি ওকে ডেপো ছেলে বলবো না, অকালপক্ষ ছেলে একটা। কোন সময় নিজেকে ঠান্ডা রাখতে হয়, শান্ত রাখতে হয়, কোন সময় জনতাকে শান্ত করতে হয়, এটুকু শিক্ষা পর্যন্ত পায়নি। সেই গোপালের গল্প মতো, গোপাল যখন প্রথম চুরি করেছিল তখন যদি তাকে তার মা শাসন করতো যে বাবা এসব চুরি করা ভালো নয়, তারপর যেদিন ধরা পড়ে মারটার খেলো তখন গোপাল গিয়ে পিসির কানটা কামড়ে দিয়েছিল। তো এই গোপালের এখন পিসির কানটা কামড়ে দেওয়া উচিত, কারণ যদি সময়ের শিক্ষাটা দিত আর শাসন করতো আজকে এই ধরনের ঘটনা হতো না। কি বলেনি, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত বাজাবো, শ্মশানের চুল্লিতে তুলবো, একের পর এক কথা হুমকি দিয়ে গেছে। অমিত শাহকে থাকতে বলিস, ওর 4 তারিখে 12টার পর আমি দেখাবো কি না বলেছে। কেউ বলেছে হিন্দু মেয়েদের ঘরে গিয়ে হিন্দু বাড়িতে মেয়েদের রেপ করব, সব এর উৎসাহ করেছে, এর উস্কানিতে করেছে। আজকে যে জনগণ রোষ, জনরোষ, এটা কে সামলাবে? কিন্তু আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পুরোটা বিজেপি অর্গানাইজ করেছে। আরে ভাই, ওই সব বুথগুলোতে বিজেপির 2টো কর্মী পর্যন্ত ছিল না 4 তারিখ পর্যন্ত, 2টো কর্মী পর্যন্ত ছিল না। তারপর যারা তৃণমূল করতো, তৃণমূলের বিরুদ্ধে যাদের ক্ষোভ ছিল, একটা তো সাইলেন্ট ভোটার, ওই সব বুথে তো বিজেপি জিতেছে। তার মানে সাইলেন্ট ভোটার, তারা সব সাইলেন্টলি বিজেপিকে ভোট দিয়েছে। এই সমস্ত মানুষ যখন বিজেপিকে ভোট দিয়েছে, সেই সমস্ত মানুষ এখন ক্ষোভে বেরিয়ে পড়েছে, জনরোষ তাদের পড়ছে। আমি একটা জিনিস বলবো, একটা কথা বলবো শুধু, আমি তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতৃত্বকে বলবো, মানুষকে শান্ত করুন, এমন কিছু মন্তব্য করবেন না যে মন্তব্যের মাধ্যমে মানুষ আরো আপনাদের উপর কুপিত হয়। আপনারা 1 বছর শান্ত থাকুন, ঘরে থাকুন, কোনো ধরনের প্ররোচনামূলক কোনো বিবৃতি বা কোনো ধরনের কথা বলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। দেবনাথের সরকার দ্রুত। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের ছড়া কাব্যগ্রন্থে একটা কবিতা, ভাগ্য লিখন ঝাপসাকালীর, নয় সে পরিষ্কার, দুঃখ সুখের ভাঙা গড়ায় সমান যে 2 ধার। কার ভাগ্য লিখন? ওরই ভাগ্য লিখন। তার মানে কর্ম যা করেছো তার ভাগ্য তো পেতেই হবে। একসাথে দুঃখ সুখ পেয়েছো, এখন মানে আপনি বলছেন যা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই ফিরে পাচ্ছে। আরে বাবা, নিশ্চয়ই তার ধন্যবাদ, সঠিক কথা বলেছেন। আরে আমার বক্তব্যটা আপনাকে বলতে দিন। হ্যাঁ বলুন। আর না, আমায় বলি, একটা কথা ইংরেজিতে বলে, দান্তে বলেছিল, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট দি কজ ইজ ইন ইউ। যদি আপনার কথা ঠিক না হয়, আমি একবার বলছি, ফের উত্তেজনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সরাসরি ছবি দেখছেন। চলে বিশ্বদা গাড়ি কভার গেছে, গাড়ি বিশ্বদা গাড়ি কভার। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, তখনও পর্যন্ত বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, এই মুহূর্তে একেবারে দ্রুত দেবনারায়ণ বলছিলাম, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট দি কজ ইজ ইন ইউ। যদি আপনার কথা ঠিক না থাকে, তার কারণ কিন্তু আপনি যে কথাগুলো আপনি বলেছেন জনগণের কাছে এটা বিষক্রিয় হয়েছে। এটা বুঝে দেখবেন, এই মাঠটা খাওয়া উচিত
এইরকম খেলে কিন্তু আপনি হ্যাঁ, পরবর্তী সেটা আপনি আজকে বলছেন, কিন্তু যখন যে বক্তব্যগুলো ছিল কিন্তু- তখন রীতিমতো কিন্তু আমি সেগুলোতে হাততালি পড়েছিল। না, কিন্তু একটা কথা বলি, একতালে হাতে বাজেনি। এই আজকালকে মুখ্যমন্ত্রী, যিনি এখন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু, তিনিও যা বলেছিলেন না, আমি শুধু দেবনারায়ণ সরকারকে মনে করিয়ে দেব, যখন জেপি আমি আপনার কাছে তো আসছি, জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনা ঘটলো, যখন শুভেন্দু অধিকারী একেবারে কনভয় যাচ্ছিল বারুইপুরে, তখন তাকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলে শুভেন্দু অধিকারী নিজে অভিযোগ করেছিলেন, তখন এই কথাগুলো একবারও দেবনারায়ণ দাদের মনে পড়েনি? স্বপনদা, প্রত্যেকটা অ্যাকশনে রিঅ্যাকশন থাকে। দেবনারায়ণ দা, এটা বলতে নেই, এক হাতে তালি বাজেনি, দেবনারায়ণ দা, দুই হাতে তালি বেজেছে। আমরা এটাও গান্ধীবাদী নই। পরিষ্কার। শুধু এক হাতে না, দেবনারায়ণ দা, আমরা আমাকে বলতে গান্ধীবাদী হবে। নই। আমি যে আমরা আমি গান্ধীবাদী নিন্দা নই, করব, কিন্তু আবার আমরা অন্যদিকে পশ্চিমবাংলা কথা বলবো। সরকারের থেকে, আমরা পশ্চিমবাংলা সরকারের নিশ্চয়ই, থেকে কিন্তু আপনারাও যা বলেছেন এটাও কিন্তু আমরা সরকারি দল, কুকথা। আমরা সরকার, এটা বলবেন আরে বলতে না। দিন আপনি। এটা এখন আরে থেকে বলতে বলতে দিন হবে। আপনি। স্বপন থেকে এখানেও বলতে দিন। হ্যাঁ। সংসদীয় আমি আপনাকে বলতে দেবো না কিন্তু। রাজনীতির কুকথা। আমি দেবনারায়ণ সরকারকে থামালাম। এখান থেকে স্বপন দা। বন্ধ হোক, এখান থেকে বন্ধ হোক। একেবারে সন্তোষজনক এবং সমৃদ্ধ রাজনীতি যেন হয়। স্বপনদা, আমরা গান্ধীবাদী নই, আমরা বদলা চাই না, কিন্তু আমাদেরকে মারলে আমরা তাদেরকে ছেড়ে দেবো এই কথাটাও বলিনি। কিন্তু যেহেতু আমরা সরকারে এসেছি, গত এক মাসের মধ্যে কেউ বলতে পারবে না বিজেপির উস্কানিতে কোথাও তৃণমূলের কোনো নেতাকে মারা হয়েছে বা তৃণমূলের নেতাদের প্রতি আমরা আক্রমণ করেছি। যদি সেটা করা হতো, পশ্চিমবাংলার কোনো বুথে তৃণমূলের কোনো নেতাকে খুঁজে পাওয়া যেত না, সকলকে পালিয়ে যেতে হতো। যদিও অনেকে পালিয়েছে, তারা কি পরিমাণ অত্যাচার করেছে আপনারা কল্পনা করতে পারেন? কি ধরনের অত্যাচার! সবাই আজকে বলছে কে টাকা নিয়েছে, কে চুরি করেছে। কি কি চুরি করেনি? আরে ভাই, কয়লা চুরি, বালি চুরি, টাকা চুরি, মাটি চুরি, সব চুরি করেছে। এখন তো দেখা যাচ্ছে সইও পর্যন্ত এরা চুরি করেছে। আপনি কল্পনা করতে পারেন সইও চুরি করেছে? যে বিরোধী দলনেতা কেউ হবে তার সইটাও চুরি করেছে। আর যে ঘটনা নিয়ে অভিষেক ব্যানার্জি ওখানে গেছে, তো জনরোষ স্বাভাবিক। লোকটা মদ খেয়ে পড়ে গিয়েছিল, তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে কিনা তার জন্য বলছে বিজেপির জন্য তো এসে মারা গেছে, বিজেপির জন্য। বিজেপি বলেছিল তুমি মদ খাও বেশি করে, বিজেপি বলেছিল? একটা আজ পর্যন্ত আমি যে খবর আছে আমি শুনেছি, থানায় অভিযোগ পর্যন্ত হয়নি, কোনো ধরনের অভিযোগ হয়নি। অথচ এটাকে বলা দেওয়া হয়েছে বিজেপির জন্য উনি খুন হয়েছেন। প্রত্যেকে খুন হলো ভাই। একেবারে কোনো জনরোষের বিজেপির কথা জন্য বলছেন। আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসছেন তখন এইভাবে তার উপরে শুধু হেলমেট পরিয়ে নিরাপত্তা রক্ষীরা তাকে বের করার চেষ্টা করছেন তাই নয়, তাকে উদ্দেশ্য করে ডিম উড়ে আসছে, ইট ছোড়া হচ্ছে, এমনকি স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে। দেখুন, চূড়ান্ত অবস্থা। প্রায় ঘন্টা দেড়েক পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বের করে নিয়ে আসছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ এবং স্লোগান তখনও টানা সমানভাবে চলছিল। ছবি দেখছেন। নির্বাচনে ভরাডুবির পর প্রথম কর্মসূচি, যেখানে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে জনরোষ কোন জায়গায় যাচ্ছে। এক তো হচ্ছে নিরাপত্তা রক্ষীরা তাকে হেলমেট পরিয়ে তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই তাকে উদ্দেশ্য করে কখনো ডিম উড়ে আসছে, কখনো তাকে ছোড়া হচ্ছে ঢিল। জনরোষের মুখে বারবার থমকাতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আসার পর থেকে টানা এই জনরোষের ছবি, বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখন তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুলিশি নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে তাকে নিরাপদে দলীয় কর্মীর বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, বারে বারে একেবারে এখনো পর্যন্ত সেই উত্তেজনা সমানভাবে সোনারপুরে রয়েছে, কিন্তু এইরকম একটা জনরোষের পরিস্থিতি কি কারণে তৈরি হলো? দেখো, সেটা হচ্ছে যে মহিলাদের দাবি, এটা হচ্ছে জনরোষের একটা বহিঃপ্রকাশ। আমরা দেখাবো, শান্তনু আমাদের সঙ্গে রয়েছে। দেখো, এখনো রাস্তায় প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, একেবারে বাড়ির মহিলারা, এবং তারা কিন্তু প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এই খবর শোনার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর মহিলা এসে জড়ো হন, এবং তারপর তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে বাইকে চেপে আসেন, এবং তার গাড়ি এখানে আটকে যায়, এবং তারপর থেকে রীতিমতন 1 ঘন্টা তাকে খণ্ডযুদ্ধ করে ভেতরে ঢুকতে হয়। কখনো তার দিকে উড়ে এসেছে ডিম, কখনো তার উদ্দেশ্যে উড়ে এসেছে চটি, এবং একসঙ্গে চোট চোট স্লোগান। এই স্লোগান যতক্ষণ তিনি এখানে ছিলেন ততক্ষণ তাকে শুনতে হয়েছে। কেন এই আক্রোশ, কেন এই ক্ষোভ, কি বলছেন দিদি? আপনারা সাধারণ মানুষ, কেন এই ক্ষোভ আপনাদের, কেন এই আক্রোশ? সাধারণ মানুষদের ক্ষোভ, উনি দিনের পর দিন ওনারা চুরি চামারি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। সেই কারণে প্রত্যেকটা মানুষ, আজকের আমরা এখানকার বাসিন্দারা সবাই মিলে আমরা চাইছি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। সেই কারণে আমরা ডিম নিয়ে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। ডিম দিয়ে সম্বর্ধনা জানালেন? অবশ্যই ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? বগুলার ছেলে ছিল, কি হয়েছিল? সে তো একটা ছেলে পড়তে এসেছিল, যাদের কলেজ হয়ে গেছে সেই ছেলেগুলো কেন আছে? 15 বছর ধরে এতদিন পর্যন্ত কি অভিযোগ জানাতেই পারেননি তারা? যা হয়েছে সেই ঘটনার যেন একটা বহিঃপ্রকাশ। এই যে এত ক্ষোভ আপনাদের মধ্যে, কখনো এই অভিযোগ আপনারা জানাতে পারেননি? কখনো জানাতে পারিনি, কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল। কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন? ভোট হয়ে যাওয়ার পরও আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে, কেন? কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? কই তখন আমার এই জনরোষ এই জন্যই হয়েছে যে আজকে যে টিএমসির নেতা মারা গেছে তার বাড়িতে এসছেন তাদের পরিবারকে আশ্বাস দিতে, সান্ত্বনা দিতে। তাহলে যে অভয়াকাণ্ড, যে এত বড় কাণ্ড হয়েছিল, পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছিল, তাহলে অভয়ার মার কাছে কতবার গেছিল? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন, অভয়ার মার বাড়িতে কতবার গেছেন? আমাদের এই একটাই জিজ্ঞাসা করার ছিল। এই যে আপনাদের মধ্যে ক্ষোভ, আপনাদের মধ্যে বিক্ষোভ, যার বহিঃপ্রকাশ আমরা দেখলাম, আজকে বিস্ফোরণ আমরা দেখলাম, এক্ষেত্রে আপনারা কি কখনো স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, পুরসভার প্রধান আছেন, তাদেরকে জানাতে পারতেন না? আপনাদের বিধায়ক ছিলেন, ওনারা আমাদের কোনোদিন সহযোগিতা করতেন না, ওনারা আরও আমাদের ক্ষতি করতেন। আমাদের যত ব্যবসায়ী ভাইরা আছে, টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। তো এইটাই হচ্ছে আমরা দুপুর থেকে দেখছি, এটাই সাধারণ মানুষের বক্তব্য, এবং গত 15 বছর ধরে তিলে তিলে তাদের মধ্যে এই ক্ষোভ তৈরি হয়েছে, এমনটাই অন্তত স্থানীয় মানুষের দাবি, এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ
আজকে অভিষেক একেবারে বন্দ্যোপাধ্যায় সেই এখানে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, মানে এইটা তারা বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূলের শাসনে এটাই ছিল স্বাভাবিক ছবি, যে তৃণমূলের শাসনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করবে কার ঘাড়ে কটা মাথা। একটা ফতোয়া জারি হয়েছিল অলিখিত যে সমস্ত কর্মসূচিতে যেতেই হবে, নইলে কিন্তু একেবারে রাজরোষে কার্যত তাদের পড়তে হবে। আমি এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, খুব উল্লেখযোগ্য হচ্ছে যে মহিলারা চৌকাঠ থেকে বেরিয়ে এসে তারা কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন, এবং এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যখন বাড়ি থেকে বেরোচ্ছেন এবং তিনি প্রথম কোনো কর্মসূচি করছেন, সেইখানে এই ছবি দেখতে হচ্ছে, মহিলাদের কিন্তু উপস্থিতি। দেখুন, এর আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেছেন 21টা গাড়ির কনভয় নিয়ে গেছেন, সুতরাং এই কনভয়ের বাইরে, পুলিশ প্রহরার বাইরে, এই বিরাট পরিমাণ নিরাপত্তার বাইরে যে মানুষের ক্ষোভ, মানুষের বঞ্চনা, মানুষের ঘেন্না কতখানি পুঞ্জীভূত হয়েছে সেটা আজকে উনি টের পাচ্ছেন। আজকে আমি এই যে দেখলাম যে সাধারণ মহিলারা বাইরে বেরিয়ে এসছে এবং চিৎকার করছে মহিলা সুরক্ষা নিয়ে, ওনার ভাবা উচিত যে কেন এই ঘটনা ঘটছে। দেখুন, যে ঘটনা ঘটেছে কোনোভাবে কাম্য নয়। আমি বারবার করে বলছি, আইন মানুষের হাতে তুলে নেওয়ার ক্ষমতা আইন তাকে দেয়নি। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত। মানুষ এই ক্ষোভ যেভাবে তারা প্রকাশ করছেন, এটা প্রকাশের রাস্তা নয়, কিন্তু তা সত্ত্বেও এই ক্ষোভটা তো হওয়ারই ছিল। আপনি ভাবুন, সিপিএম চলে গেছিল 11 সালে, তারপর কটা জায়গায় আমরা এইরকম চোর 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 শুনেছি। কোনো বিধায়ক, কোনো এমপি তাদেরকে এইভাবে তাড়া করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। 2016 সালে ইলেকশনের আগে 60 পলসাতে ধীরেন লেটকে এবং তাদের সঙ্গে একটা মিছিলে বহু লোককে মারধর। ধীরেন লেট, তিনি 70 বছর একজন মানুষ, তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং তাকে মাথা মেরে ইট দিয়ে ফাটিয়ে দিয়েছিল, জনরোষ বলে আখ্যা দিয়েছিল। এই পরিকল্পিত আক্রমণের ক্ষেত্রে এই তৃণমূল দল। আসল ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো ওরা ভুলে গেছেন, ওরা মনে করেছেন এইটা এইভাবেই চলবে, সারা জীবন চলবে। এখন যখন চলে গেছে, ক্ষোভটা যখন বেরিয়ে এসছে মানুষের মধ্যে থেকে, তখন উনি বুঝতে পারছেন এবং এই ঘটনাটা প্রমাণ করছে যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেইটা কোন জায়গায় যেতে পারে, এবং তার যে বহিঃপ্রকাশ সেটা যেভাবে আজকে ঘটলো কাম্য নয়, কিন্তু সেটা হওয়ারই ছিল এবং সেই ঘটনাটাই কিন্তু আজকে ঘটে গেছে। আমি ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো যে একেবারে জনরোষের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। এটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিহত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন, কিভাবে কার্যত একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ডিম ছোড়া হলো। নিরাপত্তা রক্ষীরা হেলমেট পরে তাকে নিরাপদে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু জনরোষ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। থ্রুআউট যদি দেখো তাহলে কিন্তু দেখবে এই মবটা কিন্তু কখনো রায়োটাস মব ছিল না। যদিও সংসদীয় রাজনীতিতে এটা কখনোই কাম্য নয়, আমরা কখনোই এটা বিশ্বাস করি না যে এরকমভাবে কাউকে তার স্বাধীন গতিপথে, স্বাধীন রাজনীতিকরণে কোনো রকম বাধার সৃষ্টি হবে। কিন্তু জানতে হবে এই জায়গাটা কোথায়, কামরাবাদ, যেখানে 2022 সালে তুমি জানো 36টা মিউনিসিপ্যালিটি, রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটি 36টার মধ্যে 35টা তৃণমূল পেয়েছিল। রাজনীতির কোনো পরিসর বিরোধীদের ছিল না। আর এই কামরাবাদে জুয়া, সাট্টা, মদ, কারোর প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না। ওখানে আইনের কোনো শাসন ছিল না। এই সোনারপুরে যেভাবে 2021-এর ইলেকশন হয়েছে, যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, বিরোধী পক্ষের কারোর ক্ষমতা ছিল না সেখানে গিয়ে দেখা করার। আজকে তুমি দেখো এই যে মহিলারা যেটা বলছেন যে তারা হকের টাকা পাননি, তারা পৌরসভার কোনো উন্নয়নের টাকা পাননি, বারবার কোনো অভিযোগ, যদি কোনো কোজেন্ট কোনো অভিযোগও থাকে সেটা করতে পারেননি। দিনের পর দিন তাদের বাকরুদ্ধ হয়ে গেছে, তাদের কোনো স্বাধীন মুভমেন্ট ছিল না, কোনো প্রতিবাদ তারা কখনো করতে পারেননি। আর এই যে মারা গেছে বলছো,
ইনি তো শিশুমঙ্গল হসপিটালে ভর্তি আছেন, ভোরের দিকে খাটে ঘুমন্ত অবস্থা মাটিতে পড়ে যান। এখন পর্যন্ত অ্যাজ অন টুডে এখন পর্যন্ত লোকাল পুলিশ এখনো জানে না, কোনো কমপ্লেন কোনো অভিযোগ পর্যন্ত যায়নি এখন পর্যন্ত। উনি চলে গেছেন কারণ অভিষেক ব্যানার্জি রাজনীতির জানেন না, রাজনীতির মাটির গন্ধ কোনোদিন নিজের নাক দিয়ে শুকে দেখেছেন উনি? সংসদীয় রাজনীতি কাকে বলে জানেন? খালি কনভয় বিশাল কম্বল নিয়ে জেড প্লাস ক্যাটাগরি 2016 থেকে সেই এনজয় করেছেন। 2016 জেড প্লাস ক্যাটাগরি প্রোটেক্টি উনি হয়েছিলেন বিনা কারণে, কারণ ওনার পিসি ছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার। বেশ, আমি আমি এখানে দর্শকদের দেখাবো যে একেবারে সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এবং আবার বলছি যে জনরোষের মুখে, প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। দেখুন আরেকবার ছবিটা। যখন আমাদের অভয়ের যখন রেপ হয়েছিল তখন এই অভিষেক আর অভিষেকের বেগম মা কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আবার এতদিন যেসব হিন্দু মহিলা রেপ হয়েছে পুরো দেখেছেন? কোথাও দেখেছেন রেপ হয়েছে? দেখেছেন? উনি এই গ্রামের ভেতরে কেন এই ছেলেটার বাড়িতে এসেছেন? কেন এসেছেন? অভয়ের মার বাড়িতে কতবার গেছিলেন? কতবার গেছে? সেটা বিশ্ব ভারতবর্ষ হয়েছিল। 4 তারিখের পর মধ্যে বাড়িতে ঢুকে আমাদেরকে রেপ করবে, মারবে। এখন আমরা এসছি, ওনাকে বলুন রেপ করবে বলেছে, ওনাকে ডাকুন, ঘর থেকে বেরোতে বলুন, ডাকুন ওনাকে। আমরা যেতে দেব না, আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আজকে অভিষেক ব্যানার্জিকে। এইটা হচ্ছে বেরিয়ে যাচ্ছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নিরাপত্তার ঘেরাটোপে, সেই মুহূর্তের ছবি দেখছেন। কিন্তু দিনভর যে ছবি আজকে দেখা গেল, শীর্ষেন্দু সিনহা রায় আরো সমান নাহি যায়। আজকে রাজাধিরাজ ভাবতেন তো সেই ভিক্ষা চাইছে কালকে। এই জায়গায় তো আসতে হতোই যেন লাগাম ছাড়া দুর্নীতি, স্বজন পোষণ, মহিলাদের নিরাপত্তা, কামদুনি থেকে আরজিকর, প্রত্যেকটা সময় অপরাধীদের হয়ে দল দাঁড়িয়ে গেছে। এটা তো হবেই, কিন্তু এটা হবার নয় যে ভারতের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিরোধী নেতা যদি এরকম অসম্মানিত হন, তাহলে আগে যে আইপিসির 504 ছিল, এখন বিএনএসের 352, উনি ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিপজ্জনক কেউ আচরণ করে যা অপর কোনো ব্যক্তিকে আঘাত করে, তাহলে 2 বছরের জেল। কিন্তু আর একটা কথা যে উনি কিন্তু এখন এমপি, উনি লোকসভায় জানাতে পারেন, আর উনি আমার নেতার ব্যক্তিগত সুনামের ক্ষতি হলে আদালতে আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারেন। তা সত্ত্বেও ওনার যে কথাবার্তা যে ডিজে বাজাবো, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে, 4 তারিখে কে আছে নিয়ে আসে তার দিল্লির কোন বাবা, এই কথাগুলোর কোনো দরকার ছিল না। আজকে ইলেকশন নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছিল, কয়েকটা অশান্তি ছাড়া, যেরকম আমরা বাঙালিরা অনেক বছর পরে এরকম নির্বাচন দেখলাম, সেরকম কথার যে শব্দের যে সন্ত্রাস, সেটা কিন্তু দেখানো উচিত ছিল না। এইটাই তার জনরোষ যে কি হতে পারে সেটা একটু দেখছেন। মহিলারা কিভাবে যেতে পারেন, আজকে আবালবৃদ্ধ বনিতা কিভাবে জনরোষ করতে পারেন, কিভাবে তার বিক্ষোভ দেখাতে পারেন, সেটা উনি বুঝতে পারছেন। বেশ, যে কথার যে সন্ত্রাস, শব্দের সন্ত্রাস কি হতে পারে। শীর্ষেন্দু সিনহা রায় বলছেন যে যেভাবে হিংসায় উস্কানি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে জনরোষ তৈরি হয়েছে। আমি একবার, এবং শুধু তাই নয়, তাতে একেবারে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, মামলা পর্যন্ত দায়ের হয়েছে, যে এফআইআর খারিজের আবেদন পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কিন্তু কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে হিংসায় উস্কানি রয়েছেন, এই মর্মে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছিল একাধিকবার। কোথায় কখন কি বলেছিলেন দেখুন। নতুন বোতলে পুরনো মদ। সিপিএম হারমাদগুলোকে বলে রাখি, যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক,
আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কত আপনার ক্ষমতা 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আপনি বলুন দেবনারায়ণ দা, এই যে একেবারে বক্তব্যগুলো যার মধ্যে স্পষ্ট উস্কানি রয়েছে বলে বারে বারে বিজেপির তরফে তখনও অভিযোগ করা হয়েছিল, কটার ক্ষেত্রে দলের তরফে তীব্র নিন্দা জানানো হয়েছিল, কটার ক্ষেত্রে তখন অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে? প্রথমে আমি বলেছি, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট, দি কজ ইজ ইন ইউ। আপনার বক্তব্য যদি ঠিক না হয় তার কারণ আপনি, যেটা এক্ষুনি দেখালে। বক্তব্য ঠিক না বলেই তো তোমরা বারবার বাজাচ্ছ। এটা সংসদীয় রাজনীতি, সভ্য রাজনীতি সম্ভব না, এটা বুঝতে হবে। আমি সেই জন্য বলছি, শুধু যা বলেছে তার প্রমাণ তো মানুষ দিচ্ছে, কিন্তু আমি বলবো সমস্ত দলকে অন্তত সংসদীয় রাজনীতিতে ভদ্র শিষ্ট আচরণ, বাক্যে যেন সভ্যতা শিষ্টতা এইটা যেন থাকে। শুধু একটা বললে হবে না, একজন বলছে বদলা হবে বারবার, শুধু তাই না, অনেক কথাও বলেছে মুখ্যমন্ত্রী থেকে অনেক, কিন্তু এটা একটা কথা পরিষ্কার বলি, আমাদের সরকার কাজ করার জন্য, মানুষের উন্নয়নের জন্য, পশ্চিমবাংলাকে পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর। আমরা কাজ করতে চাই এবং মানুষের উন্নয়ন করতে চাই। মানুষের অনেক পিছিয়ে আছে পশ্চিমবাংলা, শিল্প কলকারখানা থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। বেকারত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই জায়গায় যদি পশ্চিমবাংলাকে দাঁড়াতে হয়, তো পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারটা ভালো রাখতে হবে। ল অ্যান্ড অর্ডার ভালো রাখার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। আপনারা আজ থেকে কয়েক বছর আগে এটা ভাবতে পারতেন না, 1 মাস আগেও এটা ভাবতে পারতেন না। আজকে দেখুন, পুলিশ থেকে শুরু করে সবাই গিয়ে উত্তেজিত জনতাকে তারা উত্তেজনা প্রশমন করার চেষ্টা করেছে। সাধারণ মানুষকে বলবো আইন হাতে তুলে নেবেন না, এমন কিছু কাজ করবেন না যেটা পশ্চিমবাংলার বদনাম করে। আপনারা এটা করবেন না, আপনারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করুন এবং এইসব দুর্বৃত্তদের ঠান্ডা করার জন্য সরকার ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থা নেবে। আপনাদেরকে নিতে হবে না। সরকার সজাগ, সরকার তার দায়িত্ব পালন করবে। পশ্চিমবাংলাকে উন্নয়নের চরম সীমায় পৌঁছে দিন, সরকারকে সহযোগিতা করুন, এটাই জনগণের কাছে আমাদের আবেদন। আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বজায় রাখুন, পশ্চিমবাংলাকে শান্ত রাখুন, উন্নয়নে সামিল হন। পশ্চিমবাংলার নতুন কলকারখানা হোক, বেকাররা চাকরি পাক, মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, মানুষ যেন নতুন পশ্চিমবাংলা দেখতে পায়। যে স্বপ্ন দেখিয়ে আপনাদের কাছে আমরা এসেছি, স্বপ্ন পূরণের দায়ও আমাদের, দায় আর দায়িত্ব পালনের জন্য আপনারা আমাদের সময় দিন। এই ধরনের ঘটনাকে উপেক্ষা করুন, আপনারা সহযোগিতা করবেন না, এটাই আপনাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে আবেদন। আমি ছবিটা দর্শকদের সামনে আরেকবার রাখছি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়ছেন, যখন তিনি যাচ্ছেন দলীয় কর্মীর বাড়িতে, একেবারে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এলো দেখতে পাচ্ছেন সেই ছবি। গেছিলেন মৃত দলীয় কর্মীর বাড়িতে, আর সেখানে যেভাবে জনরোষের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার যে লোকজন রয়েছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই ঘিরে ধরলেন এবং কি ছবি দেখা গেল দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।